প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর পাশাপাশি অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এটা আশা করি। আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আরো কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে নতুন অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করো দ্বিতীয় পত্রের। দেখো, তোমরা বোর্ডে আমি লিখেছি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে অধ্যায় পঞ্চম, কর্মী সংস্থান, ইংরেজিতে যেটা হয় স্টাফিং। তাহলে আমি তোমাদের একটু যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, দেখো এখানে কিন্তু আছে কর্মী, তারপরে সংস্থান, দুটো জিনিস। তাহলে কর্মী কারা? কর্মী যারা শ্রম দেয়, যারা কাজ করে, অর্থাৎ আমরা জানি উৎপাদনের একমাত্র মানবীয় উপাদান হলো কর্মী, এবং তারা যেটা দিয়ে থাকে সেটাকে আমরা বলি শ্রম। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কর্মীবিহীন অর্থাৎ শ্রম ছাড়া উৎপাদন বা কার্য সম্পাদন কোনো মতেই সম্ভব হতে পারে না। সুতরাং যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন বা সংঘের চালিকা শক্তি বলতেই আমরা বুঝি শ্রম অথবা কর্মী। তাহলে এখানে বলা হয়েছে, দেখো কর্মী আমরা বলি যারা কাজ করে, কাজের সাথে যুক্ত থাকে, অথবা যারা শ্রম দেয়, অর্থাৎ উৎপাদনের একমাত্র মানবীয় উপাদান হলো কর্মী। আর এরপরে আছে দেখো সংস্থান। সংস্থান বলতে আমরা যদি সাধারণত বুঝি, সংস্থান বলতে আমরা বুঝি কোনো কিছু সংগ্রহ করা। তাহলে ব্যবস্থাপনায় কিন্তু শুধু সংস্থান বলতে কোনো কর্মী সংগ্রহকেই বোঝায় না। তাহলে এখানে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে, আবার বলি প্রতিষ্ঠানের প্রয়োজনে দক্ষ কর্মী বাহিনী অথবা দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, তারপরে প্রশিক্ষণ ও উন্নয়ন। তাহলে শিক্ষার্থীবৃন্দরা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সংস্থান বলতে কিন্তু শুধুমাত্র কর্মী সংগ্রহ বোঝায় না। এখানে কিন্তু দেখো তোমরা কর্মী সংগ্রহ, নির্বাচন, তারপরে নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন। তাহলে আমরা যদি বলি যে কর্মী সংস্থান কি আসলে, তাহলে আবার বলি, তাহলে কর্মী সংস্থান কি? প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, অর্থাৎ চাহিদা অনুযায়ী কর্মী সংগ্রহ, নির্বাচন, তাদের নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের পরবর্তী তাদের প্রশিক্ষণ এবং উন্নয়ন, এই যাবতীয় কার্যাবলীর সমষ্টি কি বলা হয়? কর্মী সংস্থান, যেটাকে আমরা বলি ইংরেজিতে স্টাফিং। এরপরে এর ভিতরে যে জিনিসগুলো আছে তোমাদের আরেকটু বলি যে মানব সম্পদ অথবা জনসম্পদ অথবা মানব মূলধন, যেটাকে বলি মানব মূলধন। অর্থাৎ কর্মী সংস্থানের ভিতরে জিনিসগুলো আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে মানব সম্পদ কি আসলে, বা জনসম্পদ কি, অথবা মানব মূলধন কি? আমরা জানি যে সম্পদ বলতে আমরা জানি আসলে উৎপাদনের কাজে লাগে এমন যে কোনো কিছুকে বোঝায়। উৎপাদনের কাজে লাগে এমন যে কোনো জিনিসকেই বলা হয় সম্পদ। তাহলে মানুষ যদি উৎপাদনের কোনো কাজে লাগে তাহলে মানুষের সম্পদ। তাহলে আবার এখানে যদি বলা, আমি বলেছি উৎপাদনের কথা, তাহলে উৎপাদন জিনিসটা কি? আমরা জানি উৎপাদন বলতে বিনিময়যোগ্য উপযোগ সৃষ্টিকে বোঝায়, যা মানুষের অভাব পূরণে সক্ষম। তাহলে মানুষ তখনই সম্পদে পরিণত হবে তখন
যখন তার মাধ্যমে প্রতিষ্ঠানের অথবা জনসাধারণের অথবা ব্যক্তির অভাব পূরণ করতে সমর্থ হবে। তাহলে অভাব পূরণ করতে সমর্থ তখনই হবে যদি ব্যক্তির যোগ্যতা থাকে, যদি ব্যক্তির সে ধরনের জ্ঞান থাকে, সে ধরনের তার সক্ষমতা থাকে, তার উৎপাদনশীলতা থাকে, প্রতিভা বা গুণ থাকে বা অন্যান্য গুণাবলী থাকে, তাহলে কিন্তু তিনি মানব সম্পদে রূপান্তরিত হবেন, নচেত কিন্তু কখনোই সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে মানব সম্পদ অথবা মানব মূলধন কি? তাহলে মানব সম্পদ বা মানব মূলধন বলতে আমরা বুঝি কর্মীদের জ্ঞান, দক্ষতা, সক্ষমতা, যোগ্যতা, উৎপাদনশীলতা, প্রতিভা ও অন্যান্য অদৃশ্য সম্পদ যেগুলো আর্থিক মূল্য রয়েছে। তাহলে দেখো আমি কি কি জিনিস তোমাদের বলেছি। একটা বলেছি কর্মীর জ্ঞান, কর্মীর জ্ঞান, দক্ষতা, সক্ষমতা, তারপরে আমরা বলতে পারি যোগ্যতা, তারপরে উৎপাদনশীলতা, প্রতিভা। তাহলে আমরা জানি যে প্রতিটা জিনিস, কর্মীর জ্ঞান, অনেকে আমরা জানি জ্ঞান বিক্রি করে অর্থ উপার্জন করে, তার দক্ষতা, তার সক্ষমতা, যোগ্যতা, উৎপাদনশীলতা, তার প্রতিভা, প্রতিটা জিনিসের কিন্তু একটা আর্থিক মূল্য রয়েছে। তাহলে কর্মীর যদি কোনো কর্মীর বা জনসাধারণের বা জনগণের যে ব্যক্তির এই জ্ঞানগুলো থাকবে, অর্থাৎ যার আর্থিক মূল্য রয়েছে, তাকেই আমরা বলতে পারি মানব সম্পদ বা জনসম্পদ বা জনমূলধন। আমি কেন এই জিনিসগুলো আনলাম? কারণ কর্মী সংস্থানের ভিতরে কিন্তু এই শব্দগুলো রয়েছে, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে আমরা জানি, যদি আনি এখানে, এটাকে আমরা বলি হিউম্যান রিসোর্স। আচ্ছা, আরেকটা রয়েছে দেখো মানব সম্পদ ব্যবস্থাপনা। আমি একটু মুছে দিই। এরপরে আসি আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা, মানব কিন্তু এখন আগে সম্পদ, এখনই সম্পদে রূপান্তর, এটা ধীরে ধীরে তারা কিন্তু ক্রমান্বয়ে তাদের নিজেকে সম্পদে রূপান্তরিত করতে পেরেছে। আমরা আগে দেখেছি মানুষ যখন দাস প্রথা ছিল, তখন মানুষ অন্যের অধীনে কাজ করত, তার কোনো স্বাধীনতা ছিল না, তার ব্যক্তির কোনো নিজস্বতা বলতে কিছু ছিল না, অর্থাৎ তিনি আরেকজনে পরিচালিত করত, তিনি পরিচালিত হতো। তাহলে সেখান থেকে আসছে শ্রম, শ্রম থেকে আসছে কর্মী, তারপর কিন্তু এখন সম্পদে তারা পরিণত হয়েছে। এটা বলেছে আমরা জন এলটন মেও, যে মানব সম্পদ ব্যবস্থাপনা যে জনক, তার কথা। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখেছি, একটা ছিল কর্মী ব্যবস্থাপনা, তার পরিবর্তিত রূপ হিসেবে আসছে মানব সম্পদ পার্সোনেল ম্যানেজমেন্ট। আর মানব সম্পদ ব্যবস্থাপনা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে এখানে ছিল দাস, দাস, তারপরে আছে শ্রম বা শ্রমিক, লেবার। এখান থেকে আসছে কর্মী, কর্মী মানে পার্সোনেল। এখান থেকে আসছে মানব সম্পদ, অর্থাৎ মানুষ সম্পদে রূপান্তরিত হয়েছে, হিউম্যান রিসোর্স। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আসলে আমরা আগে দাসত্ব করতাম, সেই দাসত্ব থেকে এখন আমরা শ্রম দিচ্ছি, সেই শ্রমের বিনিময়ে কিন্তু আমরা অর্থ পাচ্ছি। কারা দিচ্ছে? কর্মীরা দিচ্ছে। সেখান থেকে আসছে কর্মী, আর সেখানে ছিল কর্মী ব্যবস্থাপনা। এটার জনক হলো আমরা জানি রবার্ট ওয়েন।
রবার্ট ওয়েন এই কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন যে কর্মীরা কিভাবে সংগৃহীত হবে নির্বাচন যাবতীয় বিষয় নিয়ে তার আধুনিক রূপ দিয়ে দিয়েছেন জন এল্টন মেও, আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনার যিনি জনক। তিনি এই পরিবর্তনগুলো দিয়েছে যে আসলে কোথা থেকে আমরা মানব সম্পদে পরিণত হচ্ছি। আগে দাস ছিলাম, দাস থেকে আমরা শ্রম বিক্রি করছি, কারা দিয়েছে? কর্মীরা। সেই কর্মীতে রূপান্তরিত তাদের দক্ষতার মাধ্যমে, সেই দক্ষতা থেকে আবার আসছে মানব সম্পদ, যাদের জ্ঞান বুদ্ধি যোগ্যতা সক্ষমতার মাধ্যমে তারা সম্পদে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এই শব্দগুলা পেলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ, দেখো কর্মী সংস্থানের ভিতরে যে জিনিসগুলা থাকে, অর্থাৎ যেগুলো ছাড়া আমরা কর্মী সংগ্রহ করতে পারি না, এই জিনিসগুলা লাগবে আমাদের। দেখো কর্মী সংগ্রহ, রিক্রুটমেন্ট, নির্বাচন, স্টাফ সিলেকশন, তারপর নিয়োগ, তারপরে প্রশিক্ষণ ও উন্নয়ন। তাহলে আমি এই শব্দগুলার কিছুটা ব্যাখ্যা একটু তোমাদের দিয়ে দিই। দেখো কর্মী সংগ্রহ জিনিসটা কি। তাহলে কর্মী সংগ্রহ করতে গেলে আগে কিন্তু আমাদের রিকুইজিশন লাগে, অর্থাৎ চাহিদা নির্ধারণ করতে লাগে। একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ কর্মী লাগবে, কোন ক্ষেত্রে কোন যোগ্যতার কর্মী লাগবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি হবে, তাদেরকে অভিজ্ঞতা লাগবে কি লাগবে না, এই জিনিসগুলো কিন্তু নির্ধারণ করতে হবে। কোন ক্ষেত্রে কি পরিমাণ কতটুকু যোগ্যতা সম্পন্ন। তাহলে এগুলো যদি নির্বাচন করতে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু সঠিক বা যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা যাবে না। তাহলে আমাদের আগে নির্ধারণ করতে হবে আমাদের কি পরিমাণ বা কি ধরনের কর্মী দরকার হবে। তাহলে আমরা জানি কর্মী সংগ্রহ কি? সম্ভাব্য অথবা সম্ভাব্য চাকরি প্রার্থীদের নিকট হতে আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়া কি বলা হয়? কর্মী সংগ্রহ। আবার বলি, সম্ভাব্য চাকরি প্রার্থীদের নিকট হতে নির্দিষ্ট পদে আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়া কি বলা হয়? কর্মী সংগ্রহ। আর এরপরে দেখো কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন কি? সংগৃহীত যোগ্যতা সম্পন্ন ও প্রতিভাবান কর্মীদের মধ্য থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত কর্মী বাছাই প্রক্রিয়া কি বলা হয়? কর্মী নির্বাচন। নির্বাচিত কর্মীকে থেকে যারা উপযুক্ত তাদের নির্দিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হয়। এরপর নির্বাচিত ব্যক্তিদেরকে যখন পদায়ন করা, তারপরে কি করা হয়? তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ প্রশিক্ষণ কি? কোনো নির্দিষ্ট কাজে ব্যক্তিকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য হাতে কলমে যে শিক্ষা দেওয়া হয় সেটাকে আমরা বলি প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণের মাধ্যমেই ব্যক্তির যে নিজস্বতা সেটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আসলে উন্নয়ন দরকার। কারণ ভবিষ্যৎ আমরা জানি প্রতিযোগিতা মুখর, এই প্রতিযোগিতায় টিকতে হলে তাকে নিজেকে আরো উন্নয়ন করতে হবে, নচেত কিন্তু আধুনিক বিশ্বের সাথে তাল মিলানো সম্ভব হবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের তাহলে আমি অনেকগুলো এখানে আলোচনা করেছি। কর্মী সংস্থান কি, মানব সম্পদ জনসম্পদ কি, বা তারপরে বলেছি কর্মী ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা কি। আসলে আমরা একটি প্রতিষ্ঠানের এই যে কর্মী সংগ্রহ কিভাবে হবে, নির্বাচন, নিয়োগ প্রক্রিয়া, এই যাবতীয় ব্যবস্থাপনাকে আমরা বলি মানব সম্পদ ব্যবস্থাপনা। এখন মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কিন্তু প্রতিষ্ঠানে একটা আলাদা বিভাগই থাকে, অর্থাৎ কোথা থেকে তারা কর্মী সংগ্রহ করবে, কি প্রক্রিয়া সংগ্রহ করবে, তাদের প্রশিক্ষণের পদ্ধতি কি হবে, উন্নয়নের জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা যায়, এগুলো বিষয় নিয়ে তারা আলোচনা করে। এখন এবারে আসি আমি তোমাদের যে কর্মী সংস্থানের গুরুত্ব কি। কর্মী সংস্থানের গুরুত্ব বা উদ্দেশ্য। Objectives or importance of staffing। কর্মী সংস্থান কেন গুরুত্বপূর্ণ, এর উদ্দেশ্যটা কি আসলে?
কেন আমরা কর্মী সংস্থান করব? তাহলে প্রতিষ্ঠানের যদি উদ্দেশ্য বাস্তবায়ন করতে হয় তাহলে কর্মী লাগবেই, কারণ কর্মীবিহীন কোনো কাজই সম্পাদন করা সম্ভব হয় না। সেই কর্মী হতে হবে দক্ষতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, উৎপাদনশীলতা সম্পন্ন, প্রতিভাবান সম্পন্ন। যদি সেই ধরনের কর্মী সংগ্রহ থাকে বা সংস্থান করা যায় তাহলেই কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়। তাহলে আমাদের প্রথম যে উদ্দেশ্য রয়েছে সেটা হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা। উদ্দেশ্য অর্জনে সহায়তা। তাহলে দেখো, যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন বা রাষ্ট্রেরই বলো না কেন, উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় অর্থাৎ সহায়ক ভূমিকা হিসেবে কিন্তু কর্মী বাহিনী দরকার আছে। আগেই বলেছি যে কর্মী বাহিনী অবশ্যই দক্ষ হতে হবে, যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহলে যোগ্যতা সম্পন্ন কিভাবে হবে? যদি তাদের নিয়োজিত করা কাজের মধ্যে নিয়োজিত উপযুক্ত ব্যক্তিকে যদি উপযুক্ত কাজে নিয়োজিত না করা না হয় তাহলে তার বিশেষজ্ঞতা বা তার জ্ঞান দক্ষতা কোনোটাই বৃদ্ধি পাবে না। তাহলে এই জন্য যোগ্যতা সম্পন্ন কর্মী নির্বাচন করতে হবে, কারণ তাদের মাধ্যমেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপরে আসি আমরা উপযুক্ত কর্মী সংগ্রহ। তাই আগেই বলেছি যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স যে বিভাগ থাকে, মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদ বিভাগ, সেই বিভাগের কাজ হলো উপযুক্ত চাহিদা নির্ধারণ করা। আগে প্রতিষ্ঠান থেকে চাহিদা নির্ধারণ করে তারা, সেই চাহিদা অনুযায়ী কোন পদে কি ধরনের কর্মী দরকার, কি পরিমাণ দরকার, কখন দরকার, কেন দরকার, সে অনুযায়ী তারা উপযুক্ত কর্মী খুঁজে বের করে, আহ্বান করে। আগে চাকরির জন্য সম্ভাব্য প্রার্থীদের আহ্বান করে যে এই যোগ্যতা সম্পন্ন যারা, যাদের এই যোগ্যতা আছে, এই শিক্ষাগত যোগ্যতা আছে, এই দক্ষতা আছে, এই ধরনের প্রতিভা আছে, তাদের চাকরি করতে আগ্রহী করা হয় সম্ভাব্য প্রার্থীদের। তাহলে কর্মী সংগ্রহ করার জন্য কর্মী সংস্থান দরকার রয়েছে। এরপরে উপযুক্ত কর্মী নির্বাচন। উপযুক্ত কর্মী নির্বাচন। তাহলে এখানে তাহলে কর্মী সংগৃহীত কর্মী থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত কর্মী বাছাই প্রক্রিয়াকে আমরা বলি কর্মী নির্বাচন। তাহলে কর্মী সংস্থান করতে হলে এর গুরুত্ব রয়েছে। কর্মী সংস্থান যে উপযুক্ত কর্মী নির্বাচন করাও এর কিন্তু কাজ, যদি উদ্দেশ্য বাস্তবায়ন করতে হয়। আর যদি উপযুক্ত কর্মী নির্বাচন করতে কোনো কারণে যদি ব্যর্থ হয় প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয় অথবা যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় সেই উদ্দেশ্য বাস্তবায়নযোগ্য হবে না। এরপরে হলো প্রয়োজনীয় কর্মী নিয়োগ। কর্মী তাহলে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ নির্বাচিত কর্মী থেকে যাদের উপযুক্ত মনে করা হয় তাদের নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ কতজন নেবে, নির্বাচিত কর্মী থেকে আবার কতজনকে প্রতিষ্ঠানের জন্য দরকার রয়েছে, সেই ধরনের প্রয়োজনীয় কর্মী নিয়োগ দেওয়া হয়। কারণ নির্বাচিত যে সবাইকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে এমন কোনো কথা নেই। তাদের মধ্য থেকে প্রতিষ্ঠান যে পরিমাণ দরকার প্রতিষ্ঠানের সেই ধরনের কর্মী বা সেই যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দিয়ে থাকে। চাহিদা নির্ধারণ, যদি আগে দেওয়া উচিত ছিল চাহিদা নির্ধারণ। কারণ কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ এর আগেই কিন্তু আসলে প্রতিষ্ঠান নিয়ে থাকে যে চাহিদা কি পরিমাণ কর্মী সংগ্রহ করবে বা কি ধরনের কর্মী নিয়োগ দেওয়া হবে, সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী তারা নিয়োগ দিয়ে থাকে। তাহলে চাহিদা কি ধরনের চাহিদা তাদের দরকার,
সেই চাহিদা অনুযায়ী কিন্তু কর্মী নির্বাচন করে থাকে। এরপরে হলো মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার। আগেই বলেছি মানব সম্পদ অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে যখন প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নযোগ্য সম্ভব হয় তখনই সে মানব সম্পদে রূপান্তরিত হয়। তার মানে একজন ব্যক্তির শ্রমকে ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় সেইভাবে মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে, অর্থাৎ তাকে যেভাবে যে প্রক্রিয়ায় ব্যবহার করলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন করতে সক্ষম হয় সেইভাবে মানব সম্পদকে ব্যবহার করতে হবে। তাহলে আর এই মানবকে যদি সম্পদে রূপান্তর করা না যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। এরপর হলো মানব সম্পদ উন্নয়ন। তার মানে আমরা দেখেছি যে একটা প্রতিষ্ঠানে যদি কোনো পণ্য উৎপাদন করা হয়, আমরা যদি দেখি এখন তোমরা দেখছো আমরা ক্লোজ আপ দেখেছি টুথপেস্ট, ক্লোজ আপ টুথপেস্টের যে মোড়কীকরণ, প্রাথমিক ব্যবস্থায় যে মোড়কীকরণ যে ধরনের ছিল স্টাইল, কিন্তু সেটা কিন্তু এখন নেই। অর্থাৎ প্রতিষ্ঠানের বলি আমরা বাহিরের প্রতিষ্ঠানের কথা চিন্তা করি অথবা প্রযুক্তির কথা চিন্তা করে আমরা দেখেছি যে সেই প্রতিষ্ঠানের মোড়কীকরণ কিন্তু গ্রাহকের চাহিদার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়েছে। তার মানে হলো মানব সম্পদকে আরো কিভাবে উন্নয়ন করব, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অথবা প্রযুক্তির সাথে যদি তাকে তাল মিলিয়ে চলতে হয়, তাকে এক জায়গায় না রেখে কিভাবে তাকে আরো কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায়, আর তার মাধ্যমে কিন্তু তার উন্নয়ন সম্ভব হবে, নচেত কিন্তু সম্ভব নয়। এরপরে আসি আমরা উৎপাদন সচল রাখা। উৎপাদন সচল রাখা, তাহলে কর্মী আমরা জানি প্রতিষ্ঠানের উৎপাদনের মূল নিয়ামক হিসেবে কাজ করে শ্রম বা কর্মী। আর এই কর্মী যদি নিয়োগ করা না হয়, কর্মী যদি নির্বাচন করা না হয়, তাহলে উৎপাদন কখনো সচল রাখা সম্ভব হবে না। সেজন্য যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনকে সচল রাখতে, অর্থাৎ উৎপাদনের কিন্তু গতিশীলতা বৃদ্ধি করতে হয়, অথবা উৎপাদনকে যদি গতিশীল রাখতে হয় তাহলে অবশ্যই কর্মী সংস্থানের দরকার রয়েছে। সুতরাং উৎপাদন সচল রাখার জন্য কর্মী সংগ্রহ বা কর্মী সংস্থান দরকার। এরপর কর্মী ও কাজের সমন্বয়। কর্মী ও কাজের সমন্বয় অর্থাৎ কোন কর্মী কোন কাজের জন্য উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত ব্যক্তিকে উপস্থানে নিয়োজিত করা। তার মানে অর্থাৎ যদি কর্মীকে তার উপযুক্ত পদে নিয়োজিত করা না হয় তাহলে কোনো কর্মী উৎসাহ সহকারে কাজ সম্পাদন করবে না। অর্থাৎ আমরা বলি কার্য সন্তুষ্টি, যদি কাজের প্রতি ব্যক্তির সন্তুষ্টি না থাকে তাহলে ওই কর্মী কিন্তু তার কাজে আগ্রহ হারিয়ে ফেলবে। আবার বলি অর্থাৎ আরও রয়েছে যেটা, যে কর্মী যে কাজের জন্য যেটার জন্য উপযুক্ত তাকে সেই কাজেই কিন্তু নিয়োজিত করতে হবে। অর্থাৎ ব্যক্তির ধারণ ক্ষমতার উপর নির্ভর করবে ব্যক্তি কাজ করতে পারবে কি পারবে না। তাহলে তার ধারণ ক্ষমতার উপর সাথে ব্যক্তির সাথে যে কাজ করতে সক্ষম হবে সেই ধরনের কাজই তাকে দিতে হবে, নচেত কিন্তু ভারসাম্যহীনতায় পরিণত হবে। এরপরে কর্মী মূল্যায়ন। কর্মী মূল্যায়ন যদি আমরা বলি যে খাতা মূল্যায়ন, অর্থাৎ কোন শিক্ষার্থীদের তোমাদের বলেছি যদি তোমাদের পরীক্ষা না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো কোন শিক্ষার্থী ভালো
কোন শিক্ষার্থীর মেধা সম্পন্ন কিভাবে বুঝবো? তাহলে এটার জন্য আমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়, আর তার মাধ্যমে আমরা উপযুক্ত শিক্ষার্থী নির্বাচন করি যে কে কি রকমের, কার মেধা কি রকমের। ঠিক কর্মীকেও, যে কর্মী উপযুক্ত, যে কর্মী কাজে দক্ষ, তাকে যদি মূল্যায়নের ক্ষেত্রে তাকে যদি উপযুক্ত পারিশ্রমিক না দেওয়া হয়, তাকে পুরস্কৃত করা না হয়, তাহলে কিন্তু কাজে আগ্রহে হারিয়ে ফেলে। সুতরাং কর্মী কতটুকু কাজ করলো, কতটুকু করতে পারলো না, সেগুলো কিন্তু যাচাই বাছাই করেও দেখতে হবে। নচেত কিন্তু কর্মী কাজে অনীহা দেখাবে, অর্থাৎ যেহেতু তাকে তার কাজের তদারকি যদি না থাকে, তাহলে কিন্তু তিনি কাজ ঠিকভাবে করবেন না। এরপরে রয়েছে উৎসাহ দান। উৎসাহ দান অর্থাৎ কর্মী, আমরা জানি শুধু অর্থ দিয়েই কোনো ব্যক্তিকে উৎসাহিত করা যায় না। উৎসাহিত করা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই তাকে যদি স্বাবলম্বী করে তাহলেই যে উৎসাহিত এমন কোনো কথা নেই। কর্মী যদি কাজের উপযুক্ত কাজের পরিবেশ পায়, যদি কাজের তার মূল্যায়ন হবে, হয় পুরস্কারের যদি ব্যবস্থা থাকে, এর সাথে যদি তাকে তার বাসস্থানের সুবিধা, যাতায়াতের সুবিধা দেওয়া হয়, তাহলে কর্মী অবশ্যই উৎসাহ পাবে। তার মানে হলো তার পারিশ্রমিকের সাথে সাথে কিন্তু অন্যান্য যে অবস্থাগুলো রয়েছে, সেই অবস্থাগুলো যদি বিদ্যমান থাকে, তাহলে কর্মী কিন্তু উৎসাহিত হবে। আর এগুলো যদি চলমান থাকে, তাহলে কর্মী অবশ্যই উৎসাহিত হবে। আর এই উৎসাহ দানের মাধ্যমে হলো কর্মী সংস্থান। শ্রম বিভাগের সুফল। তাহলে কর্মী সংস্থানের গুরুত্ব কেন? শ্রম বিভাগের সফলতা অর্জনের জন্য, অর্থাৎ শ্রম বিভাগ কিভাবে ভালো থাকবে, তাদের কিভাবে উৎসাহিত করা যায়, কিভাবে মূল্যায়ন করা যায়, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কর্মী সংস্থান যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হয়, তাহলে শ্রম বিভাগের সুফলও সেদিকে ধাবিত হবে। এরপর আসি উৎপাদনশীলতা বৃদ্ধি। অর্থাৎ আমরা জানি মোট উৎপাদনকে তার উপকরণ দ্বারা ভাগ করা হলে যে একক পাওয়া যায়, সেটাকে বলা হয় উৎপাদনশীলতা। আর এই উৎপাদনশীলতা বৃদ্ধি তখনই সম্ভব হবে যদি কর্মীকে তার কর্মী দক্ষতাকে, কর্মীর যোগ্যতাকে যদি সর্বোত্তম ব্যবহার করা যায়। আর তখনই সম্ভব হবে যদি উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন ও নিয়োগদান সম্ভব হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কর্মী সংস্থানের গুরুত্ব উদ্দেশ্য পড়ালাম। আগামী ক্লাসে আবারও এই কর্মী সংস্থানের যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বাসায় বসে এগুলা চর্চা করবে, তাহলে আরও তোমাদের জ্ঞান শানিত হবে, এই প্রত্যাশা রাখি। আর আজকের মতো এখানেই আমি ক্লাসের ইতি টানছি। সবাইকে ধন্যবাদ। হাই ফাই।